প্রকৃতি কখনো হঠাৎ করে আক্রমণ করে না, সে আগে সতর্ক করে। কিন্তু মানুষ সেই সতর্ক বার্তাকে কতটা গুরুত্ব দেয়। অ্যানাভিলে নামের একটি ছোট্ট শহর, যেখানে মানুষ ভাবছিল এটা শুধু আরেকটা ঝড়, কিন্তু তারা ভুল ছিল। কারণ এই ঝড় শুধু আকাশে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে সমুদ্রের গভীরে। আর যখন শহরটা জলে ডুবে গেল, তখন তারা বুঝল এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা একটা শিকার শুরু হওয়ার সংকেত। কারণ এই জলের নিচে তারা একা না। আজকের মুভি থ্র্যাশ ইউনাইটেড স্টেটের পূর্ব সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি শহর অ্যানাভিলে। খবরে এই শহরের উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষকে জানায় সমুদ্রে একটা হারিকেন তৈরি হয়েছে, যার নাম হেনরি। এবং খারাপ খবর হলো 24 ঘন্টার মধ্যে এটা ক্যাটাগরি 2 এর হেরিকেনে পরিণত হয়ে গেছে। এবং গবেষকদের বিশ্বাস খুব শীঘ্রই এই ঝড়টা এই ছোট্ট শহরে আছড়ে পড়তে চলেছে। তাই ন্যাশনাল হেরিকেন সেন্টার থেকে এই শহরের মানুষদেরকে সতর্ক থাকতে বলে। একইভাবে তারা জানায় এই ঝড়ে বাতাসের গতি হবে 150 নট এবং সমুদ্রের ঢেউ 50 ফুট ওপরে উঠে যাবে। এই সতর্কবার্তা শোনার পর এই শহরের মানুষ যে যার মতো এই ঝড় থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয়। এদের মধ্যে ডাকোটা একটি অল্প বয়সের মেয়ে, যার আগের থেকেই অ্যাগ্রোফোবিক সমস্যা রয়েছে। সে এই বিপদের কথা শুনে আরও আতঙ্কে পড়ে যায়। সে সাহস করে বাইরে যায় কিছু কেনাকাটি করার জন্য, কিন্তু তার প্রতিবেশী তাকে পরামর্শ দেয় এরকম বিপদে তার বাড়ির বাইরে বেরোনো উচিত হয়নি। এবং এই কথাতে সে আবারও বাড়িতে ফিরে আসে। কিন্তু এই বিপদের কথা শুনে প্রত্যেকে আতঙ্কে থাকে না। কিছু মানুষ এমনও থাকে যারা এটাকে এনজয় করতে শুরু করে দেয়। এদের মধ্যে হলো একটি ছেলে, যার নাম রন। সে এরকম আবহাওয়া দেখে নদীর জলে লাফঝাপ করতে শুরু করে দেয়। এখানে তার বোন ডিও ছিল এবং সে তাকে বারবার এমনটা করতে মানা করছিল। কিছুক্ষণ বাদে এখানে তাদের পালিত পিতা বিলি চলে আসে এবং সে তাদেরকে খুব বকা দেয় এবং বলে এখানে প্রচুর সাপ রয়েছে এবং তাদের যদি শরীর অসুস্থ হয়ে যায় তার মেডিসিন খরচা কে দেবে। এরপর তাদেরকে এখান থেকে জোরপূর্বক নিয়ে চলে যায়। লিসা, যে একজন প্রেগনেন্ট মহিলা, সেও এই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য গাড়ি করে বেরিয়ে পড়ে। লিসা তার মাকে ফোন করে এবং জানায় সে যে প্রেগনেন্ট এটা সে কাউকেই জানায়নি, কারণ তার স্বামী রিক তাকে ছেড়ে চলে গেছে। তার মা রিক নামের ছেলেটির উদ্দেশ্যে অনেক খারাপ কথা বলে এবং তারপর তাকে পরামর্শ দেয় কিভাবে সে সুরক্ষিতভাবে বাচ্চাটিকে জন্ম দিতে পারবে। একইভাবে সেই মহিলা তার মেয়েকে নিয়ে চিন্তায় থাকে, কারণ সে এখনো শহরের মধ্যেই রয়েছে এবং সেই ঝড় খুব শীঘ্রই শহরে আছড়ে পড়বে। লিসার মা তাকে বলে ঝড়ের কারণে মেইন রোড বন্ধ করে দিয়েছে, তাই তাকে একটা সুরক্ষিত জায়গায় যেতেই হবে। একই সময় মেরিন এক্সপার্ট ডক্টর ডেল এডওয়ার্ডস এই ঝড়ের সাথে মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে। সে মাছেদের গতিপথ দেখে বুঝতে পেরে যায় এই ঝড় বড়সড় হবে এবং চিন্তার বিষয় হলো সে জলে বুল শার্ক দেখেছে। ঠিক তখনই তাদের দলের অন্য এক ব্যক্তি ন্যাশনাল হেরিকেন সেন্টার থেকে একটা খবর নিয়ে আসে এবং সেই খবরে লেখা ছিল এই ঝড় ক্যাটাগরি 6 এর থেকেও বড় হবে। এডওয়ার্ডসের তখন মনে পড়ে যায় তার ভাগ্নি ডাকোটার কথা। এডওয়ার্ড সঙ্গে সঙ্গে তাকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে তার কাছে শহর থেকে বেরোনোর সঠিক ব্যবস্থা আছে কিনা, এবং যদি না থাকে তবে সে তাকে নিতে আসবে। মেয়েটি যখন এর কোনো উত্তর দেয় না, তখন সে তাকে বোঝায় এই ঝড় ক্যাটাগরি 5 পর্যন্ত চলে যেতে পারে এবং এটা যখন তার বাড়ির ওপর অ্যাটাক করবে তার বাড়িও ভেঙে যেতে পারে। ডাকোটা অবশেষে এডওয়ার্ডের কাছে হেল্প চায় এবং এডওয়ার্ড তাকে জানায় 2 ঘন্টার মধ্যে সে তার কাছে আসবে। বিলি তার পালিত সন্তানদেরকে নিয়ে গাড়ি করে যখন বাড়ির পথে যাচ্ছিল, ঠিক তখনই সেই ছেলে এবং মেয়েগুলো লক্ষ্য করে রাস্তায় মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে গেছে এবং বেশিরভাগ মানুষ এই শহর ছেড়ে চলে যাচ্ছে। বিলি বাড়িতে পৌঁছালে তার পালিত সন্তানদেরকে বোঝায় তার বাড়ি এত মজবুত যে সেই ঝড় তার বাড়ির কিছুই করতে পারবে না, তাই তারা যেন বেকার টেনশন না করে। রিপোর্টাররা যখন এডওয়ার্ডের কাছ থেকে শার্কের কথাটা জানতে পারে, তখন তারা সেটাও শহরের মধ্যে ছড়িয়ে দেয় এবং এতে আতঙ্ক আরও বেড়ে যায়। লিসা একটা বিল্ডিংয়ে যায় আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু সেখানে গেট লক করা ছিল। এরপর সে তার মায়ের সাথে কথা বলে, কিন্তু নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে সেই কলটাও ডিসকানেক্ট হয়ে যায়। লিসা এরপর গাড়ি করে অন্য বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝ রাস্তায় এক ট্রাক ড্রাইভার তাকে গাড়িটা ঘোরাতে বলে, কারণ ইতিমধ্যে শহরের মধ্যে জল ঢুকে গেছে। সেই ট্রাক ড্রাইভার তাকে চিৎকার করে বলে সে যেন একটা উঁচু জায়গায় চলে যায়।
লিসা কথা মতো গাড়ি চালায়, কিন্তু সামনে পড়ে থাকা বিশাল গাছের ডালে তার গাড়িটা আটকে যায়। এমনকি যে ড্রাইভার তাকে পালাতে বলেছিল তার গাড়িও জলের কারণে উল্টে পাল্টে যায়। ডাকোটা যে এই ঝড়ের খবর টিভিতে দেখছিল, সে হঠাৎই জানালা দিয়ে দেখে শহরের মধ্যে তীব্র গতিতে জল ঢুকছে। সে বুঝে উঠতে পারে না কি করবে। বিলি যে তার বাড়ি নিয়ে গর্ব করছিল, নিমেষের মধ্যেই তার বাড়ির জানালা দরজা ভেঙে যায়, শুধুমাত্র সমুদ্রের জলের কারণে। একটার সময় জলের পরিমাণ এত বেড়ে যায়, লিসা তার গাড়ি আর কন্ট্রোল করতে পারে না। জল তার গাড়িটাকে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে এবং একটা গাছের গুড়ির মধ্যে গিয়ে সেই গাড়িটা আটকে যায়। আর এই গাছের ডালটা গাড়ির মধ্যে এমনভাবে ঢুকে যায় যে লিসা আর নড়তে চড়তে পারে না। ডাকোটা তখনও বাড়ির ওপর তলা থেকে সবকিছু দেখছিল। সে দেখতে পায় কিভাবে একটা বড় ট্রাক ভেঙে টুকরো হয়ে গেছে এবং একটা গাড়ি খুব খারাপভাবে গাছের ডালের মধ্যে আটকে রয়েছে, শুধুমাত্র এই ঝড় এবং সমুদ্রের জলের কারণে। বিলি নিজের চোখের সামনে তার এত মজবুত বাড়িটাকে ধ্বংস হতে দেখে তার মাথায় কাজ করা বন্ধ করে দেয় এবং তখন রন তাকে পরামর্শ দেয় স্নোর্কেল থাকলে এই জলে তারা সার্ভাইভ করতে পারবে। বিলির তখন মনে পড়ে স্নোর্কেল তার গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু সমস্যা হলো সেই গাড়িটা বাইরে রয়েছে জলের মধ্যে। শহরের মধ্যে দুজন ব্যক্তি একটা নৌকা করে ঘুরতে বেরিয়েছিল, শুধুমাত্র এটা দেখার জন্য যে শহরে কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তখন গিয়ে তারা দেখতে পায় লিসাকে। প্রথমজন খুব সাহসের সাথে সেই দিকে এগিয়ে যায় মেয়েটিকে বাঁচাতে। সেই ব্যক্তি কাছে গিয়ে মেয়েটিকে বোঝায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রথমে ডালটাকে কাটতে হবে এবং এতে কিছুটা সময় লাগবে। এরপর সে তার সহযোগী যে নৌকায় বসেছিল তাকে একটা কাটার নিয়ে আসতে বলে। দ্বিতীয়জন কাটার নিয়ে যখন আসছিল, ঠিক তখনই সে জলের মাঝখানে হঠাৎ করে ডুবে যায়। প্রথমজন এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং তখনই তার বন্ধু জলের তলা দিয়ে আহত অবস্থায় চিৎকার করে বেরিয়ে আসে। তারা একটা হাত শার্ক খেয়ে ফেলেছে। প্রথমজন তাকে রক্ষা করবে, ঠিক তখনই শার্ক আবারও তার উপর অ্যাটাক করে এবং এই দৃশ্য ওপর তলা থেকে ডাকোটা দেখতে পায় এবং সে লিসাকে চিৎকার করে বলে জলে শার্ক রয়েছে। একইভাবে লিসা সেই ট্রাক ড্রাইভারকেও এই একই খবর পৌঁছে দেয়। ট্রাক ড্রাইভার দরজা খুলে বাইরে বের হতেই সেই শার্ক তার উপর অ্যাটাক করে। এমনকি সেই প্রথমজন যে লিসাকে সাহায্য করতে এসেছিল, সেও লিসার চোখের সামনে মরে যায় শুধুমাত্র শার্কের কারণে। এডওয়ার্ড সাহায্য করার জন্য অ্যানাভিল শহরে যাওয়ার প্ল্যান করতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে নিউজে জানতে পারে সব রকম যানবাহন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেই শহরটা জলে ডুবে গেছে। এডওয়ার্ড সেই শহরে যাওয়ার জন্য একটা রিপোর্টারের গাড়ি বেছে নেয় এবং তাদের সাথে একটা ডিল করে। সে তাদেরকে গাড়ি করে নিয়ে যাবে এবং সেই রিপোর্টাররা সেখানকার ছবি তুলবে। বিলি স্নোরকল নেবার জন্য বাড়ির বাইরে বের হয় এবং তখনই বাড়ির ভিতরে থাকা রন এবং বাকিরা লক্ষ্য করে বাইরে জলের মধ্যে শার্ক ঘোরাফেরা করছে। কিছু সময় বাদে সেই শার্ক বিলি এবং তার স্ত্রীর ওপর অ্যাটাক করে। প্রথমে বিলির একটা হাত শার্ক খেয়ে ফেলে এবং তারপর তার স্ত্রীর ওপর অ্যাটাক করে এবং এই সব কিছু রন এবং বাকিরা দেখতে থাকে। তাদের চোখের সামনেই এদের দুজনের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে লিসা, যে এখনও গাড়ির মধ্যে আটকে রয়েছে, সে চিৎকার করে পাশের বাড়িতে থাকা ডাকোটার সাথে কথা বলে এবং তাকে হেল্প করতে বলে। মেয়েটা তাকে জানায় সে ফোন করছে এবং তাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ফোনে কোনো রেসপন্স না পেয়ে ডাকোটা প্ল্যান করে সে নিজেই তাকে হেল্প করতে যাবে। সে খুব সতর্কতার সাথে জলে পা না দিয়ে ভেসে থাকা বাড়িগুলোর ওপর দিয়ে সে সেই মেয়েটির কাছে পৌঁছায়। সে সাথে করে একটা চাকু নিয়ে এসেছিল এবং সেই চাকু দিয়ে ডালগুলো কাটতে শুরু করে। এরপর সেই মেয়েটিকে গাড়ির ভেতর থেকে বের করে তার বাড়িতে নিয়ে আসে। একই সময় এডওয়ার্ডস গাড়িতে আলোচনা করতে থাকে একটা ম্যাপ নিয়ে। তার সাথে থাকা এক ব্যক্তি প্রত্যেককে বোঝায় কোথায় ডাকোটার বাড়ি এবং কোথায় নেলি থাকে। রিপোর্টার ছেলেগুলো বুঝতে পারে না এই নেলি আসলে কে। তখন গিয়ে এডওয়ার্ডস তাদেরকে বলে নেলি হলো এক বিশাল শার্ক, যার পিছনে তারা 3 বছর ধরে পড়ে রয়েছে। রিপোর্টারদের মন আনন্দে ভরে যায়, কারণ তাদের কাছে অনেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে ভিডিও করার জন্য। রন এবং তার 2 বোন ঘরের মধ্যে একটি ভেসে থাকা সোফার ওপর তারা বসে থাকে। তারা বুঝতে পারে সামনের ঘরের দরজাটা তাদেরকে বন্ধ করতেই হবে, নয়তো শার্ক তাদের ঘরে ঢুকে যাবে। ডি অনেক সাবধানের সাথে সেই দরজা বন্ধ করতে চলে যায়, কিন্তু তখনই শার্কটা তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ভয়ে তার পা পিছলে সে দরজার মধ্যে ঝুলে থাকে এবং একটু নড়লেই সে জলের মধ্যে পড়ে যাবে।
রন সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং এমন পরিস্থিতি থেকে তার বোনকে বাঁচিয়ে নিয়ে আসে। লিসা যখন ডাকোটাকে জিজ্ঞাসা করে সে কি এখানে একা থাকে, তখন মেয়েটি জানায় হ্যাঁ, সে একা থাকে এবং তার মা বাবা আর বেঁচে নেই। লিসা তাকে জিজ্ঞাসা করে এখন কি করবে, কারণ সে নিউ ইয়র্ক থেকে এসছে এবং সে এরকম ঝড় আর বন্যা কখনোই দেখেনি। ডাকোটা এমনিতে আতঙ্কে রয়েছে এবং তার মুখে এরকম কথা শুনে সে তাকে এই ঘরের মধ্যেই থাকার পরামর্শ দেয়, কিন্তু লিসার এটা পছন্দ হয় না। সে তাকে বলে তাদের উচিত হেলিকপ্টার ডেকে নিয়ে আসা এবং এটা করার জন্য তাকে সবার প্রথমে ছাদের ওপর গিয়ে হেল্প কথাটা বড় বড় করে লিখতে হবে। লিসার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং এই সব কিছু দেখার পর ডাকোটা আর এক মুহূর্ত দেরি করে না, সে সঙ্গে সঙ্গে ঘরের পর্দাগুলো খুলে ফেলে। রন এবং তার বোনেরা মিলে প্ল্যান বানায় শহরের জল যতক্ষণ না নামছে ততক্ষণ তাদেরকে এখানেই থাকতে হবে এবং শার্কের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে সবার প্রথমে শার্কগুলোকে তাদের থেকে দূরে রাখতে হবে। রনের বিশ্বাস সে যদি বেসমেন্টে যায় তবে কিছু না কিছু অবশ্যই পাবে, যেটার সাহায্যে এই শার্কগুলোকে তাদের থেকে দূরে রাখতে পারবে। ডাকোটা বাড়ির একদম ওপরে চলে আসে এবং সেই জানালার পর্দাগুলো দিয়ে বড় বড় করে হেল্প কথাটা লিখে ফেলে। এরপর সে যখন ঘরের মধ্যে আসে ঠিক তখনই লিসা তাকে বলে তার শরীর খুব খারাপ এবং তার পেটে ব্যথা অনেক বেড়ে গেছে, তাই তাকে এখনই দেখতে হবে তার বাচ্চাটা কখন ডেলিভারি হবে এবং এটা দেখার প্রসেস সে তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ডাকোটা কথা মতোই কাজ করে এবং লিসা বুঝতে পারে এই সন্তানের জন্ম খুব শীঘ্রই হতে চলেছে। এডওয়ার্ড এবং তার পুরো টিম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে রাস্তা বন্ধ হয়ে গিয়ে জল শুরু হয়েছে এবং তাদেরকে এবার বোটের সাহায্যে যেতে হবে এবং একইভাবে তাদের ফোনের সিগন্যাল চলে যাওয়ায় তারা আরও বেশি সমস্যায় পড়ে যায়। রন এবং তার বোনেরা প্রথমে ঘরের মধ্যে কতগুলো শার্ক আছে সেগুলো গুনে ফেলে এবং তারপর ডিপ প্ল্যান বানায় ফ্রিজে থাকা খাবারগুলো এই শার্কের ফাঁদে ব্যবহার করবে। এবং রন প্ল্যান করে এই শার্কগুলো যখন এই ঘর থেকে বেরোবে ঠিক তখনই সে বেসমেন্টে যাবে এবং হয়তো সে সেখানে কোনো বন্দুক পেয়ে যেতে পারে যার সাহায্যে সেই শার্কের সাথে লড়াই করতে পারবে। রনের ছোট বোন তাকে মনে করায় তার পালিত পিতা তাদেরকে বেসমেন্টে যেতে মানা করেছিল, কিন্তু রন তার কথা ভুলে যেতে বলে কারণ সে এখন আর বেঁচে নেই। এবং ঠিক তখনই পিছন থেকে তাদের পালিত পিতা বিলি জল থেকে বেরিয়ে আসে। তার একটা হাত শার্ক খেয়ে ফেলেছে, যন্ত্রণায় সে চিৎকার করতে শুরু করে দেয়। একই সময় এডওয়ার্ড একটা নৌকা করে তার পুরো টিম নিয়ে অ্যানাভিল শহরে চলে আসে। রাত হতেই লিসার পেটে ব্যথাও আরও বেড়ে যায় এবং সে চিৎকার করতে শুরু করে। এই সব কিছু দেখে সহ্য করতে না পেরে ডাকোটার শার্ক তাড়ানোর জন্য একটি মেশিন বানাতে শুরু করে দেয়, যেটা ব্যাটারিতে চলবে এবং জলে কম্পন তৈরি করবে। কারণ তার কাকা একবার বলেছিল যে ভাইব্রেশনের সিগন্যাল শার্কদের কাছে কোনো মাছ বা শার্ক আহত আছে এটাই বোঝায়। এবং সে এই মেশিনগুলো তৈরি করার পর এক এক করে জলের মধ্যে ফেলে দেয় এবং এমনটা করার কারণ যাতে সে দূরে জলের মধ্যে ভাসতে থাকা নৌকাটা সে আনতে পারে। বিলি রনকে বলে সে যেন এখনই যায় এবং তার জন্য ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে। এতে যখন বাচ্চাগুলো রাজি হয় না তখন বিলি বোঝাতে শুরু করে যে শার্ক বাচ্চাদের কখনোই খায় না এবং এটাই সায়েন্স। কিন্তু রন এতে রাজি হয় না, কারণ তার পালিত পিতা তার মাকে না বাঁচিয়ে নিজের শার্কের হাত থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল এবং যখন সে যেতে পারেনি তখন গিয়ে সে এখানে চলে এসছে এবং এখন হেল্প চাইছে। তাই সে তার পালিত পিতার কথা শোনে না, বরং তার সাথে মারপিট করতে শুরু করে দেয়। এমন অবস্থায় বিলি আবারও জলের মধ্যে পড়ে যায় এবং সেই শার্কগুলো তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এই সুযোগে রন বেসমেন্টে চলে যায়। প্রথমে সে ফ্রিজের থেকে খাবারগুলো নিয়ে নেয় এবং তারপর সে কিছু ধারালো অস্ত্র সেখান থেকে কালেক্ট করে, কিন্তু সে ফিরে আসবে তখনই তার জামাটা আটকে যায় এবং সে লক্ষ্য করে বেসমেন্টের শার্ক চলে এসছে। সে উপায় না পেয়ে জামা ছিঁড়ে সেখান থেকে পালাতে শুরু করে। খুব ভাগ্যক্রমে সে শার্কের হাত থেকে বেরিয়ে আসে। ডাকোটা তার বানানো সেই ডিভাইসের সাহায্যে শার্কগুলোকে অন্য ডাইরেকশনে পাঠিয়ে সে জলে নেমে পড়ে নৌকাটাকে আনার জন্য, কিন্তু কিছু সময় বাদই তার ডিভাইসগুলো এক এক করে শার্কগুলো খেয়ে ফেলে। তার পরের মুহূর্তে একটা বিশাল বড় শার্ক তার পায়ের নিচ দিয়ে চলে যায়। সে অবাক হয়ে যায় এটা দেখে যে সেই শার্কটা তাকে কিছুই করছে না। ডাকোটা ফাইনালি সেই নৌকাতে উঠে পড়ে। এডওয়ার্ড তার পুরো টিম নিয়ে জলের মধ্যে দিয়ে বোট করে যাচ্ছিল, তখন সে দেখতে পায় এই জলের মধ্যে প্রচুর জীবজন্তু মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তাদের শরীর টুকরো টুকরো হয়ে গেছে।
এই সব কিছু করেছে সেই শার্কগুলো। রিপোর্টারগুলো এডওয়ার্ডকে জিজ্ঞাসা করে শার্কগুলো এত হিংস্র হওয়া সত্ত্বেও সে কেন শার্ক নিয়ে রিসার্চ করে। তখন এডওয়ার্ড তাকে বলে তার ছোটবেলাটা জ্যাম্বেজি নদীর কাছে কেটেছে এবং সেই নদীতে অনেক হিপোপটামাস থাকতো এবং একদিন একটা হিপোপটামাস তার উপর অ্যাটাক করে এবং তখন গিয়ে একটা শার্ক হিপোপটামাসের উপর অ্যাটাক করে এবং সে বেঁচে যায়। আর এটাই কারণ তখন থেকে সে শার্কের উপর রিসার্চ করা শুরু করেছে। কিছু সময় বাদে তাদের নেটওয়ার্ক ফিরে আসে এবং তারা দেখতে পায় এই ছোট্ট শহরে প্রচুর পরিমাণে শার্ক ঘোরাফেরা করছে। পুরো রাতটা ডাকোটা সেই বোটের মধ্যেই কাটিয়ে দেয়। সকাল হতেই লিসা ঘর থেকে ডাকোটাকে চিৎকার করে ডাকতে থাকে, কারণ জল খুব বেশি বেড়ে যাওয়ার কারণে তার মাথা বাড়ির ছাদের সিলিং পর্যন্ত পৌঁছে গেছে। কিছু সময় বাদে ঠিক সেটাই ঘটে যেটার জন্য লিসা ভয় পাচ্ছিল। জল বেশি হওয়ার কারণে পুরো বাড়িটাই ভেঙে যায় এবং সে জলের মধ্যে পড়ে যায় এবং এতে তার পেট ব্যথা আরও বেড়ে যায়। সে চিৎকার করতে থাকে এবং সে জলের মধ্যেই তার সন্তানকে জন্ম দেয়। জলের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ে এবং সেই রক্তের গন্ধে শার্কগুলো তার দিকে এগিয়ে আসতে শুরু করে। লিসা উপায় না পেয়ে একটি কাঠের টুকরোর মধ্যে তার সদ্য জন্ম হওয়া সন্তানটিকে রেখে একটি ধারালো অস্ত্র দিয়ে সেই শার্কের সাথে লড়াই করে। কিন্তু এখানে একটা শার্ক নয়, বরং অনেক শার্ক রয়েছে, তাই তার বিপদ কমে না, বরং আরও বেড়ে যায়। ডাকোটা দূর থেকেই সবকিছু দেখতে পায়। সে তার নৌকা নিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং ইতিমধ্যে সে একটা অস্ত্র জোগাড় করেছে আর সেই অস্ত্র দিয়ে সে সেই শার্কটার ওপর অ্যাটাক করে, যেই শার্কটা লিসার দিকে এগিয়ে আসছিল। একই সময় রন বেসমেন্টের খাবার এবং কিছু গোলাবারুদ একসাথে প্যাক করে ফেলে এবং প্ল্যান করে গোলাবারুদে আগুন লাগিয়ে জলে ছুঁড়ে ফেলবে এবং যখন সেই শার্কটা এই খাবারটা খাবে তখন গোলাবারুদের কারণে সে সেখানেই মরে যাবে। সে প্ল্যান মতোই কাজ করে, কিন্তু শার্কের দেখা মেলে না। বাচ্চা মেয়েটি তখন তাদেরকে মনে করায় শার্ক ভাইব্রেশন অনুভব করতে পারে, তাই শার্কটাকে তাদের কাছে আনতে হলে সবার প্রথমে জলে কম্পন সৃষ্টি করতে হবে। এরা সবাই জলে নেমে লাফঝাপ করতে শুরু করে দেয়। ডাকোটা লিসার কাছে পৌঁছায় সবার প্রথমে তার সদ্য জন্ম হওয়া সন্তানটিকে নৌকার মধ্যে ওঠায় এবং তারপর সে লিসাকে ওঠাবে, ঠিক তখনই একটা শার্ক তাদের নৌকাটাই উল্টে দেয় এবং সেই ছোট্ট সন্তানটিও জলের মধ্যে পড়ে যায়। তাদের ভাগ্য ভালো থাকে ঠিক সেই মুহূর্তে এডওয়ার্ড তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে। সে একটা ডিভাইস জলের মধ্যে ফেলে যার মধ্যে দিয়ে ইলেকট্রিক শক বের হচ্ছিল এবং এতে শার্কগুলো দূরে সরে যায়। কিছু সময় বাদে আরও একটা শার্ক লিসার দিকে ছুটে আসে এবং তখনই ঘটে এমন একটা ঘটনা যেটা তাদের প্রত্যেককে অবাক করে দেয়। নেলি নামে সেই বিশাল বড় শার্কটা সেই শার্কটাকে খেয়ে ফেলে, যেই শার্কটা লিসার উপর অ্যাটাক করতে যাচ্ছিল। একই সময় রনের প্ল্যানে কাজ হয়। জলে কম্পন সৃষ্টি করাতে শার্ক চলে আসে এবং তাদের বোম দিয়ে বানানো খাবারটা গিলে ফেলে এবং তখনই ব্লাস্টের কারণে সেই শার্কটা টুকরো টুকরো হয়ে যায়। এডওয়ার্ড প্রত্যেককে তাদের বোটে উঠিয়ে ফেলে এবং লিসা সবার প্রথমে তাদের মোবাইল ফোন নিয়ে তার মাকে কল করে। রন তার দুই বোনকে সাথে নিয়ে তার পালিত পিতার গাড়ি ব্যবহার করে ফ্লোরিডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিউজ রিপোর্টার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে তাদের ক্যামেরায় ক্যাপচার করে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেগুলো তাদের লাইভ টিভিতেও টেলিকাস্ট করে দেয়। কিছুদিন বাদে তারা ওয়েদার রিপোর্ট দেখতে পায় ঠিক একই রকম ঝড় এই শহরে আছড়ে পড়তে চলেছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।